আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যাল এবং মেন্টালি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার একটা ডেইলি রুটিন শেয়ার করব। অ্যাজ এ ওয়ার্কিং ওম্যান আমি লন্ডনে কিভাবে আমার একটা দিন কাটাই সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 5:15। সো আমি এখন অফিসের জন্য রেডি হয়ে নিচ্ছি এবং এখন আজকে টেম্পারেচার দেখাচ্ছে হলো গিয়ে 1 ডিগ্রি, কিন্তু ফিলিংস দেখাচ্ছে -4 ডিগ্রি। সো আমি কোনো রকম রিস্ক নিলাম না। আমি খুব ভারী একটা জ্যাকেট পরে নিলাম এবং সেই সাথে আমি একটা ক্যাপও পরে নিলাম। আদারওয়াইজ দেখা যাবে আমার কান খুবই বিশ্রীভাবে ঠান্ডা লাগবে, যেটা আমি কোনোভাবে সহ্য করতে পারি না। সো কোনো রকম রিস্ক নিলাম না। আমি প্রপার প্রোটেকশন নিয়ে আজকে বের হলাম। আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি এবং এই বাস স্টপটা আমার বাসার একেবারে কাছে, জাস্ট 3-4 মিনিট হেঁটে এই বাস স্টপে আসা যায়। সো সবচেয়ে প্লাস পয়েন্ট হলো ঠান্ডা আছে, কিন্তু আজকে সূর্য উঠেছে, যেটা আসলে খুবই একটা আনন্দের বিষয়, কারণ এই সূর্য না দেখতে পেলে আমার আসলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে কিন্তু বাসের সিস্টেম হলো যে আপনি যতই কাউন্টারে দাঁড়িয়ে থাকেন না কেন, আপনাকে হাত দেখাতে হবে। আদারওয়াইজ বাস থেকে যদি কোনো প্যাসেঞ্জার না নামে সেই কাউন্টারে বাস থামানো হয় না। সো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার প্রথম বাস এবং একজন অলরেডি হাত দেখিয়েছে। সো আমি বাসে উঠে গেলাম। এটা আমার দ্বিতীয় বাস কাউন্টার। আমি যেহেতু আমার অফিস থেকে অনেক দূরে থাকি, প্রায় 2 ঘন্টা লাগে আমার যেতে এবং প্রায় মোর দেন 2 ঘন্টা লাগে আমার ফিরে আসতে। সো এটা আমার দ্বিতীয় বাস স্টপ এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সবাই অফিসের জন্য এবং স্কুলের জন্য বের হয়ে গেছে। সো আমি আমার দ্বিতীয় বাসে উঠে গেলাম। এই সময়টা আমার খুবই ভালো লাগে। কি সুন্দর ছোট ছোট ছেলে মেয়েরা রেডি হয়ে স্কুলে যায়, নিজের স্কুল বেলার কথা মনে করিয়ে দেয়। তো যাই হোক, আমি আমার 3 নম্বর বাসেও উঠে গেলাম। বাস থেকে নামার পর আমাকে প্রায় 15 মিনিট হেঁটে আমার অফিসে পৌঁছাতে হবে। সো আমি মোটামুটি খুব স্পিডে হাঁটা শুরু করলাম এবং যেহেতু আমি 8টা অফিস করি, সো আমি সবসময় ট্রাই করি অফিসের টাইমটা মেনটেন করার জন্য, কারণ অ্যাজ এ প্রফেশনাল টাইম মেনটেনটা খুবই জরুরি এবং আমার যারা জুনিয়র আছে তারাও কিন্তু আমাকে দেখে শিখবে। সো পাংচুয়ালিটি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। ফাইনালি 2 ঘন্টা যুদ্ধের পর আমি অফিসে পৌঁছালাম এবং এটা আমার অফিস রুম। অফিস শেষ করে বের হলাম এবং আজকে লাকিলি আমি 4:05-এর মধ্যে বের হতে পেরেছি। আমাদের প্রতিদিন 2টা থেকে 4টা পর্যন্ত এমডিটি মিটিং থাকে, বাট যেদিন আমাদের পেশেন্টের কেস লোড বেশি থাকে সেদিন সেই মিটিং 4:30টায়ও শেষ হয়। বাট আজকে মোটামুটি কেস লোড আমাদের কন্ট্রোলে ছিল, সো আমরা 4টার মধ্যে মিটিংটা শেষ করতে পেরেছি। আমি যেহেতু লন্ডনের একটা সেন্সিটিভ জায়গায় কাজ করি, তাই আমি আমার ওয়ার্ক প্লেসের কোনো ভিডিও করিনি, তাই আপনাদেরকে আমি কোনো ভিডিও এখানে দিলাম না আমার ওয়ার্ক প্লেসের। আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং একটা সেকেন্ডের জন্যও রেস্ট পাইনি আমি। আজকে 4টা পেশেন্টকে আমার অ্যাসেস করতে হয়েছে এবং 4 জনেরই মেন্টাল হেলথ ইস্যু ছিল। আল্লাহর অশেষ রহমতে আমি আজকে ইফতারের আগেই বাসায় আসতে পেরেছি এবং এটা নিয়ে আজকে 2 দিন যে আমি ইফতারের 5 মিনিট হোক 10 মিনিট হোক আগে আসতে পেরেছি। আদারওয়াইজ বাকি রোজাগুলোতে আমাকে রাস্তাতেই ইফতারি করতে হয়েছে। ইফতারি মিনস জাস্ট পানি খেয়েছি আর একটু খেজুর আর মাঝে মাঝে হয়তো একটু লাড্ডু ছিল সাথে, দ্যাটস ইট। বাট 2 দিন হলো আমি বাসায় এসে ইফতারি করতে পারছি, কারণ হলো কি এখন সময় কিছুটা বেড়েছে। কিন্তু এত অল্প সময়ে আমি ইফতারির জন্য তেমন কোনো কিছু আয়োজন করতে পারিনি। সো আজকে আমার ইফতারিতে ছিল দই, চিরা কলা, ছিল খেজুর এবং বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম তিরামিসু। আমার মেয়েটা খুব পছন্দ করে তিরামিসু। আর ছিল হলো গিয়ে ফ্রুট সালাদ আর ছিল হলো পেঁপে, যেটা কালকেই তৈরি করা ছিল। সাথে টক দইয়ের জুসও ছিল, যেটার ভিডিও নিতে আমি ভুলে গেছি। আরও ছিল, ভাইয়া আসছিল, সো ভাইয়ার সাথে করে চিকেন ফ্রাই নিয়ে আসছিল, সেটাও ছিল। আমাদের কর্মজীবী মায়েদের যেমন কষ্ট, তেমনি আমাদের বাচ্চাদেরও কষ্ট হয়ে যায় আসলে। ইফতার শেষে নামাজ পড়ে আসলাম, কেন জানি খুব ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। সো বাসায় পুরি ছিল, আমি সেগুলোকে ভেজে নিলাম এবং যেহেতু পুরি ভেজেছি ভাবলাম একটু দুধ চা বানাই, একটু আয়েশ করে আজকে পুরি দিয়ে দুধ চা খাই। সো আমি চা খেতে খেতেই আমার রাতে রান্না শুরু করলাম। কাজ করে দেখে যে আমাকে রান্না করতে হয় না সেই ধারণা কিন্তু একেবারেই ভুল। আমাকে প্রায় ম্যাক্সিমাম ডেগুলোতে আমাকে রান্না করতে হয় অফিস থেকে এসে।
আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স, আর রান্না করব হলো গিয়ে মগজ। সো লাকিলি আমার হাজব্যান্ড আজকে বাসায় ছিল, সো আমাকে ঢ্যাঁড়স আর আলুগুলো কেটে দিয়েছে। শুরুতেই আমি রান্নার জন্য প্যানে অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপর আমি আলু আর ঢ্যাঁড়সটাকে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। ইফতার শেষ করার পর শরীরটা কেন জানি আর এক ফোঁটা নড়তে চায় না, কোনোভাবে একটুও কাজ করতে ইচ্ছা করে না। কাজ করতে করতে আমার আবির চ্যাটার্জির গল্পের একটা লাইন আমার খুব মনে পড়ে আজকাল। সে লাইনটা হলো, জীবন মানে রূপকথা তো নয়। আসলেই জীবন মানে রূপকথা নয়। সেই সকাল 5টা থেকে শুরু করে এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে, কিন্তু এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি। বাসে যতক্ষণ বসেছিলাম অতটুকুই জাস্ট আমার রেস্ট হয়েছে, এবং ইফতারি করার সময় আমি হয়তো 5 মিনিটের জন্য বসেছিলাম, দ্যাটস ইট। তারপর কাজ করে যাচ্ছি। অনেকেই ভাবে আমরা লন্ডন থাকি এবং আমরা এখানে বসে পাউন্ড কামাচ্ছি, কিন্তু আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, এবং দেখা যাচ্ছে যে ঘরের কাজ বাইরের কাজ সবই আমাদের নিজের হাতে করতে হয়, এবং সেটা যে কি কষ্ট লাগে একমাত্র আমরা যারা কাজ করি বাইরে এবং ঘরেও সমানভাবে কাজ করি তারা একদম হাড়ে হাড়ে এই বিষয়টা টের পাই। ঢ্যাঁড়স আর আলু ভাজা হয়ে গেলে আমি ঢ্যাঁড়স আর আলুটাকে নামিয়ে নিয়েছিলাম। তারপর আমি প্যানে অলিভ অয়েল দিয়ে দিয়েছিলাম এবং সেখানে আমি অ্যাড করেছিলাম পেঁয়াজ, এবং পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি সেখানে দিয়েছিলাম অল্প একটু আদা রসুন আর হলুদ আর মরিচের গুঁড়া। তারপর আমি মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়েছিলাম এবং আমি চিংড়ি মাছটা সেখানে অ্যাড করে দিয়েছিলাম। চিংড়ি মাছটা যখন একটু ভুনা হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা। আলু আর ঢ্যাঁড়সটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমার তরকারিটা যখন প্রায় 95%-এর মতো হয়ে গিয়েছিল, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। আমার ঢ্যাঁড়সের তরকারিটা ফাইনালি হয়ে গেছে এবং আমি নামিয়ে নিলাম। এখন আমি রান্না করব মগজ। সো মগজ রান্না করার জন্য আমি প্রথমে মগজটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, যেটার ভিডিও আমি করার কথা ভুলে গেছি। সো মগজ রান্না করার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল দিয়ে দিলাম, এবং অলিভ অয়েলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরা, তেজপাতা আর গরম মশলা ফোড়ন, এবং এই গরম মশলা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ প্রায় 1 কাপের মতো, কারণ এই মগজ রান্নাতে কিন্তু পেঁয়াজটা যত বেশি দেওয়া হয় তত বেশি ভালো হয় মগজটা। তারপর পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম আদা রসুন ধনে জিরা আর হলুদ আর মরিচের গুঁড়া। তারপর আমি লবণও অ্যাড করলাম এখানে, এবং এখানে আমি গরম পানি অ্যাড করে খুব ভালো করে মশলাটাকে ভুনে নিলাম। এবং এখানে কিন্তু মশলাটা আমাদেরকে খুবই ভালো করে ভুনে নিতে হবে যাতে মশলাটা থেকে তেল বের হয়ে যায়, আদারওয়াইজ কিন্তু মশলাটা থেকে কাঁচা গন্ধ বের হবে। সো মশলাটা ভালো করে ভুনা হয়ে যাওয়ার পর আমি অ্যাড করলাম মগজ। সো আমি যেহেতু বলেছি আগে যে আমি মগজটা কীভাবে পরিষ্কার করেছি সেটা ভিডিও করার কথা আমার মনে ছিল না। সো নেক্সট টাইম আমি যখন আবার রান্না করবো আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে মগজটা পরিষ্কার করতে হয়। একটু ক্রিটিক্যাল, বাট যাই হোক। সো আমি মগজটা এখানে দিয়ে দিলাম এবং মগজটা আমি কিন্তু একেবারেই ভুনা করব। সো আমি এখানে মগজটা যে পর্যন্ত ভুনা হয়ে না যাচ্ছে সে পর্যন্ত আমি এটাকে রান্না করলাম, এবং রান্না যখন হয়ে গিয়েছিল তখন আমি রান্নার শেষ পর্যায়ে এখানে অ্যাড করলাম কাঁচামরিচ আর হলো গিয়ে গরম মশলার গুঁড়া। সো ফাইনালি আমার মগজ রান্নাও কমপ্লিট। এখনও কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়নি। আপনারা যদি ভেবে থাকেন আমার কাজ শেষ, তাহলে সেটা ভুল। আমি রান্না করেছি। সো রান্নাঘরটা মোটামুটি একটু এলোমেলো হয়েছে। সো যেহেতু আমার কালকে আবার ভোর 5টায় উঠে অফিসে বেরিয়ে যেতে হবে, সো আমাকে আজকের মধ্যে সব থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে যাতে কালকের জন্য আমাকে কিছু না করতে হয়। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।